তুই তো কিছুই বলছিস না নরেন। হঠাৎ এই সন্ধ্যেবেলা হেদুর কাছে এলাম কেন আমরা? ওইদিকে দেখ, একটা ছোট ঘর দেখছিস না, ওখানে রোজ বুড়ির আড্ডা বসে। আমাদের কেরানি রাজকুমার বাবু বুড়ির আড্ডায় নেশা করতে যান। আজ আমি ওনার কীর্তি ফাঁস করবো, তুই শুধু চুপ করে দেখ। ওইদিকে দেখ নরে, অন্ধকারে মাথা ঢাকা দিয়ে কে যেন ওই ঘরের দিকেই যাচ্ছে। আমাদের কেরানি বাবুই তো মনে হচ্ছে। তুই ঠিকই বলে, তুই এখানটা দাঁড়া, আমি দেখছি। এই যে রাজকুমার বাবু, বুড়ির আড্ডায় চললেন বুঝি? কি নাটক করছে? আমি তো জানি আপনি রোজ ওই বুড়ির আড্ডায় নেশা করতে যান। ভালোই হলো আজ দেখা হয়ে গেল, কাল কলেজে গিয়ে সবাইকে বলবো। না বাবা না, এটা বলিস না বাবা, তাহলে আমি কলেজে ঢুকতে পারবো না বাবা। এটা সবাই আমাকে চিঠি করবে বাবা, এটা বলিস নি বাবা, বলিস না। বেশ, কাউকে বলবো না, তবে একটা শর্তে। আপনি যদি হরিদাসের মাইনেটা মুকুব করে দেন, তবে আমি কাউকে বলবো না। কি রাজি? হ্যাঁ বাবা রাজি, রাজি তাতেই রাজি। তুই তো আমাদের নয় বাবা, তোর কথা আমরা ফেলতে পেরেছি, সব কথা রাখবো বাবা। তোর বন্ধু হরিদাসকে বলে দিই, বসিয়া মাইনের টাকা আমি মুকুব করে দিলাম বাবা। ও কাল থেকে তুমি হরিদাসকে নিচে যেতে পারো, বুঝতে পেরেছি? তাহলে এ কথাই রইল, আর চলি। আমি তো আছি। যদি হরিদাসের বাড়ি গিয়ে বলে আসি, আর কোনো চিন্তা নেই, ও পরীক্ষা দিতে পারবে। চল। নভেম্বর মাস, কলিকাতার শিমুলিয়া পল্লীতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পরম ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাটিতে ঠাকুরের আগমন উপলক্ষে গান গাইবার জন্য নরেন্দ্রনাথ উপস্থিত হয়েছিলেন। সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথের বয়স তখন মাত্র 18 বছর। রাখরে প্রহরী বলি ও না, ঠাকুর তো চলে এলেন, কিন্তু নরেন্দ্র এখন এলো না। ঠাকুর ভজন গান শুনতে বড় ভালোবাসে, কিন্তু ওই নরেন ছাড়া এই গান গাওয়ার মতন আর তো কাউকে দেখছি না। কি বলবো বলুন তো? আমি এত করে বললুম চল, একটা গান বইতো নয়, তাও কিছুতে এলো না। বলে কি না ওসব ঠাকুর ফাকুর আমি মানি না। আচ্ছা আচ্ছা, আমি নিজে গিয়ে দেখছি, তুমি একটু এদিকটা দেখো তো। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি এদিকটা। ঠিক আছে ঠিক আছে। এদের আয়োজন তো বেশ ভালোই দেখছি, কিন্তু সুরেন বললে ভজন গান শোনাবে, কিন্তু গাইয়ে তো কাউকে দেখছি না। মামা, তোমার সবটাতেই অস্থির। লোকের বাড়ি এসছো, একটু স্থির হয়ে বসো দেখি। ভজন গান কি জানিস রে? যে গানে ঈশ্বরের ভজনা হয়। আহা, কি গান গেয়েছিলেন ভক্তিমতী মীরাবাই, আর সেই গানতেই তো তার সিদ্ধি লাভ হলো। জানি জানি, তুমি এবার চুপটি করে বসো দেখি মামা। তোমার তো আবার একটুতেই ভাব চলে আসে। আর কি আর আমি নিজে আনি বিলু? আমি যে মা যা করায় আমি তো তাই করি। ভাব বল, ভালোবাসা বল, সবই যে আমার মায়ের লীলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো সবাই তোমাকে কিরকম দেখছে, দেখো তুমি মামা। তুমি এবার চুপটি করে বসো দেখি।
চুপ করে বসে থাকতে ভালো লাগে না। ভজন গান কখন হবে বল দেখি? ও হো, তুমি তো মহা জ্বালাতন শুরু করলে দেখছি মামা। ও রামদা, কেন যে মামার সামনে কথাগুলো তুমি বলো জানো তো? একটা কথা যদি একবার মামার মাথায় ঢোকে তবেই হলো। ও রাম, ভজন গান কখন হবে বল দেখি? এই তো এলো বলে ওই সুরেন বাবু গেছেন নরেনকে আনতে। দাঁড়ান দেখছি। ওই তো ওনারা এসে গেছে। কে গাইবে? সুরেনের সঙ্গে ওই ছেলেটি বুঝি? হ্যাঁ ঠাকুর, এই বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ বড় ভালো গায়। জয় মা, জয় মা। বা বেশ ছেলেটি। এই যে শরীরের দিকে লক্ষ্য নেই, মাথার চুল, বেশভূষার কোনো পারিপাট্য নেই। যদিও সুরেন, ভজন গান কখন হবে? এই তো ঠাকুর, এই তো এক্ষুনি শুরু হবে। এই নরেন, আর দেরি করিস দেখি, ঠাকুর তো বড় অস্থির উঠছেন। এই তোমাদের ঠাকুর? শুধু ঠাকুর নন ভাই, স্বয়ং ভগবান। উহ, ভগবান, ছেলেটি আবার ভগবান। বেশ তো রসে বসে আছে। পাঁচু কাকা, বিদু জ্যাঠা, আজ থেকে আপনারাও আমাদের এই বেদুর সঙ্গে সদস্য হয়ে গেলেন। প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছে আগুন জানে পুনঃ চরণে নরেন্দ্রনাথের কলেজ জীবনে 1 বছর প্রেসিডেন্সি কলেজ এবং 3 বছর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমান স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছিলেন। 1881 খ্রিস্টাব্দে এফএ এবং 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। বিএ পড়বার সময় একটি ঘটনা ঘটে। বিএ ফাইনাল পরীক্ষা তো এসে গেল। পরীক্ষার ফিস জমা দেওয়ার দিনও তো প্রায় শেষ হলো। আমার তো অনেকদিন আগেই দেওয়া হয়ে গেছে। আমি বাবাকে বলেছি, বাবা বলেছেন কাল দিয়ে দেবে। কি রে হরিদাস, তুই চুপ করে আছিস যে? তুই কি করবি? আমার বোধ হয় এবছরের পরীক্ষাটা দেওয়া হবে না রে নরেন। কেন, টাকার জোগাড় হয়নি? কি রে, চুপ করে আছিস কেন? বল। না রে, বাবা বলে দিয়েছে শুধুমাত্র পরীক্ষার ফিজের টাকাটাই বাবা দিতে পারে, তাও ধার দেনা করে। তবে পরীক্ষা দিতে পারবি না বলছিস কেন? আরে আমার তো শুধু পরীক্ষার ফিজই নয়, আমার তো 1 মাসের বেতনটাও বাকি থেকে গেছে। আমার বোধহয় এবছর পরীক্ষাটাই দেওয়া হবে না। তুই কেরানি বাবুর সাথে দেখা করে তোর সমস্যার কথা বললি না কেন? সে চেষ্টাও করেছি, কোনো ফল হয়নি। বাবা কালকে আমাকে রাজকুমার বাবুর কাছে নিয়ে এসেছিলেন। উনি আমাদের কোনো কথাই শুনতে চাইলেন না। উল্টে বললেন যদি পরীক্ষার বেতন দিলেও যদি বাকি বকেয়া টাকা না মেটানো হয় তবে পরীক্ষাটাই বসতে দেওয়া হবে না। হবে না মানে চেষ্টা তো করতেই হবে। তুই চিন্তা করিস না, আমি কেরানি বাবুর সাথে দেখা করে তোর টাকাটা মুকুবের ব্যবস্থা করে দেবো। চল সবাই দেখি কাল কি করা যায়। সত্য পথে করো আরোহণ
রাখো পূর্ণ ভান গোপনে অতি যতনে। লোভ মোহ আদি স্যার, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। এত ভনিতার কি আছে বাবা? যা বলবার তাড়াতাড়ি বলে ফেলো, আমার অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। স্যার, আমাদের ক্লাসের হরিদাসের আর্থিক অবস্থা খুব খারাপ। পরীক্ষার মাইনে কিংবা ফি কোনোটাইও দিতে পারবে না। আপনি যদি অনুগ্রহ করে ওর মাইনেটা মুকুব করে দেন, ওর খুব উপকার হয়। আপনি তো জানেন হরিদাস পড়াশোনায় খুব ভালো। ওকে পাঠালে ও খুব ভালো ফল করবে, আর না পাঠালে সবই মাটি স্যার। যা যা, তোকে আর জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না। তুই নিজের চরকায় তেল দিতে যাবে কিনি? তোর বন্ধু হরিদাসকে বলে নি, বকেয়া মাইনের টাকা না দিলে ওকে আমি আর পরীক্ষা দিতে যেতে পাঠাবো না। বুঝতে পেরেছিস? এটাই আমার শেষ কথা। আমি কিছুতেই ওকে পরীক্ষা দিতে যেতে পাঠাবো না। পাঠাবেন না? না না, পাঠাবো না। যাতে তুই নিজের কাজ করবে যাতে কিনি। বন্ধুপ্রীতি দেখা, বন্ধুপ্রীতি। অতই যদি বন্ধুপ্রীতি হয় তাহলে তোর বাবাকে বল না টাকাটা দিয়ে দিই। দিলি তো আমার সব কাজ বন্ধ করে। কালকের মধ্যে তোর বন্ধু হরিদা যদি বকেয়া মাইনের টাকা না দেয়, তাহলে ওকে আর পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। বুঝেছিস? ওকে আর পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। যত সব অপকাণ্ডের লোক। দাঁড়া, তোমার ব্যবস্থা আমি করছি। তারপর দেখি হরিদাস পরীক্ষা দিতে পারে কিনা। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তর কেহ নয়াগুণ। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তর কেহ নয়াগুণ। পর প্রেমে কেন ঘুরে আছে তন ভুলিছে আগুন। জানে মন চরণি জনিকে জানে, মন চরণি জনিকে জানে। তুই তো কিছুই বলছিস না নরেন। আমাদের ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, পরিচালনায় প্রিয়া ম্যাম, আবহ সঙ্গীতে অঙ্কিত কুমার শর্মা। এই প্রসঙ্গে বলি, আজ পর্যন্ত যত নাটক আমরা এখানে অভিনীত হতে দেখেছি তার সবই কিন্তু কেয়া ম্যামের চিন্তাপ্রসূত এবং তার লেখনীতেই সমৃদ্ধ। যাই হোক, আজকে শুরু হচ্ছে আমাদের নাটক নবদিশা। ভগবত উপলব্ধির অদৃষ্টপূর্ব ভাস্বরতা নিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব। সেই স্পর্শে বিমল বিভায় উজ্জ্বল হয়ে উঠলেন কলিকাতা নিবাসী অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ। ঈশ্বর লাভের দুর্বার আকাঙ্ক্ষা নরেন্দ্রনাথের জীবনে বাল্য জাগ্রত ছিল। মানব জীবন ও বিশ্বজগতের পশ্চাতে কি চরম সত্য তা জানার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। আধুনিক যুক্তিবাদী মনে যেসব সংশয় মাথা চাড়া দিত, সেগুলি নিরসনের জন্য যুবক নরেন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ তৎকালীন ধর্মাচার্যগণের কাছে উপস্থিত হতেন। 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাস ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীর সঙ্গে নরেন্দ্রের প্রথম দর্শন। তার বয়স তখন 18 বছর। এফএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠাকুরের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরেই একটি ঘটনা ঘটল। এফএ পরীক্ষা হয়ে গেলে পিতা বিশ্বনাথ দত্ত পুত্রের বিবাহের জন্য পাত্রী স্থির করলেন। কথাবার্তা প্রায় পাকা, কিন্তু নরেন্দ্রনাথ প্রবলভাবে আপত্তি জানালেন।
নমস্কার বিশ্বনাথ বাবু। এসো এসো, অনেকদিন বাদে তুমি এদিকে এলে, কি খবর বলো ভাই? ওই ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তা শুনলাম আপনার ছেলে নরেন্দ্রনাথ নাকি এবার এফএ পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, গত সপ্তাহেই তো এফএ পরীক্ষা শেষ হলো। তা ভালো ভালো, বেশ ভালো ছেলে আপনার। যেমন চেহারা তেমনই বুদ্ধিমান, পড়াশোনাতেও খুব নাম ডাক শুনেছি ও। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো পড়াশোনায় খুবই ভালো। এফএ পরীক্ষা হলো, এরপরে বিএ পরীক্ষা। পাস হলেই বুঝলে মিত্তি, আমি ওকে ওকালতি পড়াবো। বুঝেছো? আমি ওকে ওকালতি পড়াবো। আসলে বলছিলাম কি, আজকে একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আসা। তা বলছিলাম কি, আরে বলো বলো, থামলে কেন? বলে গেল বলে গেল। আমাদের ওই পাল্টি ঘর তো। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আসলে বুঝলেন কি না, আমার একটি সর্বসুলক্ষণা সর্বগুণ সম্পন্না কন্যা আছে। তা আপনি যদি রাজি থাকেন, তবে আপনার পুত্রের সহিত আমার কন্যাটির বিবাহ দিতে চাই। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তবে নরেনের বিয়েতে রাজি হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ ও তো এখন পড়াশোনায় ব্যস্ত। আপনি বললে ও ঠিকই রাজি হবে। তবে একটা কথা আপনাকে না খোলাখুলি বলে রাখছি, এই আমার কন্যাটির গায়ের রংটা না একটু চাপা। তবে কিছু মনে করবেন না যেন। আমি বিয়েতে 10,000 টাকা যৌতুক দেব। আমার কথার নড়চড় হয় না। সেসব তো পরের কথা, আগে পুত্রটি বিয়েতে রাজি হোক। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওর মায়ের সঙ্গে আলোচনা করে নিয়ে তোমাকে আমি পরে জানাবো। আরে রাম, এসো এসো, তোমাকে একটা কাজ করতে হবে। বুঝেছো? নরেন তো এফএ পরীক্ষা দিল, এরপর তো বিএ পরীক্ষা। বয়সও 18 হলো, বিবাহযোগ্য হলো। উনি এসছেন ওনার কন্যার সঙ্গে ওনার মেয়ের বিয়ের সম্বন্ধ স্থাপন করতে। তুমি এক কাজ করো, তুমি ওনাকে চেনো নিশ্চয়ই। ওনার মতন ব্যক্তিকে সারা কলকাতায় আর কেই আছে। তবে তুমি এবার নরেনকে বুঝিয়ে বলার চেষ্টা করো। দেখো, আমার আবার কোর্টে যাওয়ার সময় হয়ে গেল তো, আমি যাই, প্রস্তুত হয়নি। মিত্তি, আসি তাহলে, ভালো থেকো। হ্যাঁ রামবাবু, আপনি বরং নরেনকে বুঝিয়ে বলুন। আর মনে রাখবেন, আমি কিন্তু বিয়েতে 10,000 টাকা যৌতুক দিচ্ছি। এই আসি তবে, নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দুর্গত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসক। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে আজে দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের বাণী নীরবে নিভিতে তাদের। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা।
অন্ত আমার রুক্ষ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার তারা লুপ্ত করেছি আমার ভুবন দুঃস্বপনের তরে, তাই তো তোমায় সুধাই বস্তু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমাদের কোচিং সেন্টারে ছাত্রছাত্রী দ্বারা অভিনীত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের 51। শ্রীযুক্ত বাবু দৌলতচন্দ্র একজন সম্ভ্রান্ত সজ্জন ব্যক্তি, সমাজে তার যথেষ্ট পরিচিত। বিভিন্ন সভা সমিতিতে তাকে ডাক পড়ে বক্তা হিসেবে। সংসারে তার নিজের প্রতি কেউ নেই, তিনি একলা মানুষ, কিন্তু তার মনে হয় সমাজে মানুষ একলা থাকলে স্বার্থপর হয়ে ওঠে। তার মতে যৌথ পরিবার অর্থাৎ 51টি পরিবারে মানুষ প্রকৃতই নিঃস্বার্থ মানুষ হয়ে ওঠে এবং নিজের স্বার্থ ত্যাগ করে অপরের জন্য জীবন নির্বাহ করে। 51টি পরিবার প্রথা সম্বন্ধে বক্তৃতা সভায় দাঁড়িয়ে তিনি তার এই সুচিন্তিত মতামত বিশদভাবে ব্যাখ্যা করলেন। খবরের কাগজে তার এই বক্তৃতা খুব উঠে গেল। তারপর কি হলো দেখুন আপনারা, নাটক 51। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মত্রাণ এই কবিতাটা আবৃত্তি করব। এটা কবিগুরু 1313 খ্রিস্টাব্দে লিখেছিলেন। খুব ছোট একটা কবিতা, বড় করছি না এই কারণে, কারণ এরপরে আরও প্রোগ্রাম আছে, তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তবে ছোট একটা কবিতা, যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটু জানাবেন। আত্মত্রাণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শপথই যেন রয়। আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না জানি করি সংশয়। নমস্কার।